আসসালামু আলাইকুম। আমাদের 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি আপনাদের যে টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের যে ফ্রি কোর্সটা চলমান, সেটার আজকে ফাইন্যান্সের যে অধ্যায়, সেই অধ্যায়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রেও আমরা দেখছি যে 7-8টা চ্যাপ্টার আমাদের টোটাল সব মিলিয়ে থাকে, যেটা হচ্ছে টোটাল 8টা চ্যাপ্টার। ওই 8টা চ্যাপ্টার থেকে আমাদের 4টা চ্যাপ্টার ভালো মতো দেখলেই আনা পাস করার জন্য। তবে এ প্লাস পাইতে হলে আপনার দরকার 5টা অধ্যায়। এই ক্ষেত্রে আজকে আমরা হচ্ছে প্রথম অধ্যায়টাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ধরে আগাবো, কারণটা হচ্ছে বেসিকটুকু জরুরি। এই জন্য আজকের ক্লাসে আমরা হচ্ছে একবারে প্রথম অধ্যায় থেকে শুরু করব। তো চলেন আমরা শুরু করি আজকের অধ্যায়ের প্রথম অংশ থেকে। প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে অর্থায়ন কি, আর অর্থায়নের ধারণাটা জানা জরুরি। কারণ হচ্ছে ফাইন্যান্সের পুরা যে সিস্টেমটা সেটা হচ্ছে অর্থায়নের ভিত্তির উপরে ভিত করে দাঁড়ায় আছে। সো আমাদেরকে জানতে হবে আগে অর্থায়ন জিনিসটা কি। এটা মনে রাখবেন যে অর্থায়নের ভেতরে 3টা অংশ জড়িত। কয়টা অংশ জড়িত? 3টা অংশ জড়িত অর্থায়নের ভেতরে। আমরা যদি একটু জিনিসটাকে খুব সহজ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে অর্থায়নের ভেতরে 3টা যে অংশ আছে, 3টি অংশের ভেতরে প্রথম অংশ অর্থাৎ প্রথম যে ক্যাটাগরিটা, সেটাকে বলা হয় অর্থ সংগ্রহ করা। অর্থাৎ অর্থ আপনি কিভাবে সংগ্রহ করবেন। তাহলে প্রথম অংশটাকে আমরা পাইলাম কি? অর্থ সংগ্রহ করা। মনে করেন আপনি একটা ব্যবসা শুরু করবেন। আপনি যদি একটা ব্যবসা করতে চান, তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে সবার আগে অর্থ সংগ্রহ করা। এখন সেই টাকাটা কোথা থেকে হতে পারে? ওই টাকাটা আপনার নিজের জমানো কিছু টাকা হতে পারে, ওই টাকাটা আপনি আপনার বন্ধু বান্ধবের থেকে ধার নিতে পারেন, ওই টাকাটা আপনি আপনার বাবা মায়ের থেকে নিতে পারেন, ওই টাকাটা আপনি যদি ডিজিটাল ভিক্ষুক হন তাহলে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে নিতে পারেন। সো এটা হচ্ছে আপনার কাজ। তাহলে প্রথম কাজটা কি? অর্থায়নের ধারণার প্রথম কাজটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অর্থ সংগ্রহ করা। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে অর্থটা সংগ্রহ করলাম সেই অর্থটা যথাযথ ব্যবহার করা। অর্থাৎ আপনি তো অর্থটা সংগ্রহ করছেন একটা ব্যবসা করবেন বলে, এখন যদি সেই অর্থটা দিয়ে আপনি সিগারেট খান, সেই অর্থটা দিয়ে আপনি বাইক কিনে ঘুরে বেড়ান, তাহলে তো অর্থটার ব্যবহার হলো না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যে অর্থটা সংগ্রহ করলেন সেই অর্থটার যথাযথ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা 2 নাম্বার বলতে পারি অর্থের যথাযথ ব্যবহার। এখন এইখানে একটা টার্মস দেখেন, টার্মসটা হচ্ছে যথাযথ। যথাযথ ব্যবহার আর শুধু ব্যবহারের ভেতরে পার্থক্য আছে। ব্যবহার হচ্ছে নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা জেনে শুনে, না জেনে না বুঝে করতে পারেন। তবে যথাযথ ব্যবহার জিনিসটা হচ্ছে অনেকটা অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে ওই টাকাটা আপনি যে ইনভেস্ট করতেছেন বা বিনিয়োগ করতেছেন সেটা আপনার জন্য লাভজনক কি না। তো 2 নম্বর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যথাযথ ব্যবহার করা। যেমন আমরা যদি যথাযথ শব্দটা একটা এক্সাম্পলে আসি, তাহলে জিনিসটা হচ্ছে আপনাকে আমি বললাম পড়াশোনায় সময়টাকে যথাযথভাবে ব্যবহার করো। তার মানে হচ্ছে আপনি পড়াশোনার সময় মোবাইল চাপবেন না, পড়াশোনার সময় আশেপাশে খেয়াল করবেন না, এটা হচ্ছে যথাযথ ব্যবহার। আর আপনাকে যদি আমি বলি পড়াশোনায় সময়টাকে ব্যবহার করো, তাহলে জিনিসটা কি হবে? পড়াশোনায় যদি আপনি সময়টা ব্যবহার করতে যান, এই ক্ষেত্রে আপনি মোবাইল চালাইলেন, দেখলেন যে ইউটিউবে কি আসছে, টিকটকে কি আসছে, আপনাকে কে মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখছে, এই যে ওভারঅল সব কিছু দেখে তারপরে পড়া, এটা হচ্ছে শুধু ব্যবহার। সো অর্থায়নের ক্ষেত্রে প্রথম যে অর্থ সংগ্রহ, 2 নম্বর হচ্ছে অর্থের যথাযথ ব্যবহার করা। 3 নম্বর পয়েন্ট যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে ওইটাকে একটু বেশি অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ তহবিলটাকে লাভজনক খাতে বিনিয়োগ। এখন 2টা জিনিস একই রকম মনে হইতে পারে, 2 আর 3 নম্বর পয়েন্ট, ওই জায়গাটাকে আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে অর্থ সংগ্রহ করবেন, এটার সাথে কারোর কোনো কানেকশন নাই। 2 নম্বর জিনিসটা হচ্ছে অর্থের যথাযথ ব্যবহার করা। এখন অর্থের যথাযথ ব্যবহার করতে গেলে আপনাকে 4-5টা প্রজেক্ট হাতে নিতে হবে। যেমন আপনার হতে পারে আপনি হচ্ছে ভাবতেছেন ফুচকার দোকান দিবেন,
আপনি ভাবতেছেন যে জুতা বিক্রি করেন না রাস্তার সাইডে, ওটা করবেন। আবার আপনি এটাও ভাবতেছেন যে ওই যে রাস্তার সাইডে বিড়ি, সিগারেট, পান, বিড়ির দোকান দেয়, এটা দিবেন। তো আপনার প্ল্যানে আছে 3টা ব্যবসা। এই 3টা ব্যবসার ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে দেখবেন যে কোনটা আপনার জন্য বেশি লাভজনক। ওই অংশ যাচাই বাছাই করাটাকে বলা হয় অর্থে যথাযথ ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে আপনি এই 3টার ভেতর থেকে সিরিয়ালি লাভজনক খাতকে বিশ্লেষণ করলেন। সেখানে হচ্ছে 1 নম্বরে থাকলো ফুচকার দোকান, 2 নম্বরে থাকলো পান বিড়ির দোকান, 3 নম্বরে থাকলো আপনার জুতার দোকান। এই যে একটা সিরিয়াল দিলেন, এইখানে তাহলে আপনি কোন ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে আগ্রহী হবেন? নিশ্চয়ই ফুচকার দোকানে। তাই বলা হচ্ছে লাভজনক খাতে বিনিয়োগ করা, যে খাত থেকে আপনার লাভ বা মুনাফার হার বেশি আসবে। এই অধ্যায়ের এইখান থেকে অর্থাৎ অর্থায়নের ধারণা থেকে আপনার ক নাম্বার প্রশ্ন আসবে, এটা 90% নিশ্চিত থাকেন। কারণ হচ্ছে এই অধ্যায় থেকে সব সময় একটা কোশ্চেন ঘুরে ফিরে আসে, অর্থায়ন কাকে বলে, অর্থায়নের ধারণা দাও, এই জিনিসটা। যখন আপনাকে খ নাম্বারে কোশ্চেন করবে অর্থায়নের ধারণা দাও, তখন আপনি এই জিনিসটাকে আগে বুঝাবেন, ব্যাখ্যাটা দিবেন, দেন গিয়ে একটা এক্সাম্পল দিবেন যে আমি একটা দর্জির দোকান খুলতে চাই, এর জন্য আমার অনেকগুলো যন্ত্রপাতির প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমাকে সবার আগে ভাবতে হবে টাকাটা কোথা থেকে সংগ্রহ করব। টাকাটা সংগ্রহ করব, করার পরে আমি যন্ত্রপাতি কিনবো এবং আমি আমার ব্যবসার কাজে ইনভেস্ট করব পুরো টাকাটা। তাহলে একটা সময় পরে গিয়ে আমি মুনাফা পাবো। অর্থাৎ আপনাকে একটা উদাহরণ মাস্ট দিতে হবে। এটা ছিল আমাদের প্রথম অংশ। এই অংশ থেকে মাস্ট কোশ্চেন হবে, সো এই অংশটা আপনাকে একটু ভালো মতো দেখতে হবে। এবার আসুন অর্থায়নের বিকাশ। কত সালে কোন যন্ত্রপাতি আসছে, ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে কত সালে মানুষজন হচ্ছে বেশি আধুনিক হয়ে চিটার বাটপার হয়ে গেছে, এই টাইপসের জিনিসগুলো এখানে এলাবোরেট করা হয়েছে। এই অংশটা থেকে শুধুমাত্র এমসিকিউ হবে। সো আমাদের পুরোপুরি জিনিসটা একটা প্যাকেজ আকারে রাখা হয়েছে যে কোন কোন জায়গা থেকে বারবার এমসিকিউ আসে। সো আপনাকে কি করতে হবে, শুধুমাত্র আমাদের দেওয়া পয়েন্টগুলো পড়লেই এনাফ। এর জন্য কি করতে হবে, তাহলে আপনাকে আমাদের সাথে এডু পরিবারে যুক্ত হতে হবে। ওকে, পরে আসেন। এই যে দেখেন এখানে নোবেল পুরস্কার পাইছে কে, অর্থায়নে, এই জিনিসগুলো লাগবে। এখন আপনি যদি বই পড়তে যান 5-6 মিনিট পড়ার পরে আপনার মাথা ব্যথা করবে। কারণ হচ্ছে বইয়ে এত এলাবোরেট করা জিনিসটা, এত কিছু জানার দরকার না ভাই। আপনি পিএইচডি করতে আসেন নাই এসএসসিতে, সো আপনাকে কি করতে হবে, স্পেসিফিক জিনিসটা পড়তে হবে। এই জিনিসগুলো যদি আপনাকে পাইতে হয় তাহলে আমাদের সাথে যুক্ত হওয়া ছাড়া কোনো অপশন আপনাদের কাছে নাই। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থায়নের শ্রেণী বিভাগ। এই জায়গাগুলো থেকে আপনার গ বা ঘ নাম্বারে কোশ্চেন হয়ে থাকে। অর্থায়নের শ্রেণী বিভাগের ভেতরে সবার আগে আসেন পারিবারিক অর্থায়ন। আমি পড়াটাকে নিয়ে যাব সহজ উপায়ে। সো আপনাকে কি করতে হবে, আমার সাথে আর প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিয়েলাইজ করতে হবে, তাহলে জিনিসটা খুব সহজে মাথায় ঢুকবে এবং অনেক দিন স্থায়ী হবে। যেমন প্রথমটাকে আমরা বলছি যে পারিবারিক অর্থায়ন। ভাই সিম্পলি ভাবেন, পারিবারিক অর্থায়ন বলতে আপনার পরিবারের অর্থায়ন। আপনার পরিবারের অর্থায়ন কিভাবে নির্ধারণ হয়, সবার আগে আপনার পরিবারের আয়টা দেখা হয় যে আপনার পরিবারের আয় কত টাকা। দেখবেন আপনার পরিবারে যদি আয় 20,000 টাকা হয়, সেটার উপর ভিত্তি করে সাধারণত ব্যয়গুলোকে কি করা হয়, নির্ধারণ করা হয়। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট কি পাইলাম, আয় নির্ধারণ করা হয় সবার আগে। এখন ধরে নিলাম একটা পরিবারের আয় হচ্ছে 20,000 টাকা। এরপরে ওই আয় অনুযায়ী ব্যয়গুলোকে সেট করা হয়। ধরে নেন একটা পরিবারের আয় হচ্ছে 20,000 টাকা, তাহলে সেই পরিবারের ছেলে কি রয়্যাল এনফিল্ড কেনার মতো সামর্থ্য রাখে? সম্ভব না। মনে করেন এই ক্ষেত্রে আপনার আয় যদিও 20,000 টাকা হয়, তাহলে আপনার ব্যয়টা নির্ধারণ করা হবে 20,000-এর মধ্যে। সর্বোচ্চ হতে পারে 2-3 হাজার টাকা বেশি হবে। এই যে 2-3 হাজার টাকা বেশি হবে, এই টাকাটা কোথা থেকে সংগ্রহ করবে? হয় আত্মীয় স্বজন, না হলে বন্ধু বান্ধবের থেকে বাবা ধার নেবে, নিয়ে সংসার চালাবে। তাহলে সবার আগে আয় নির্ধারণ করা হয়, আর ব্যয় নির্ধারণ করা হয় কিসের উপর ভিত্তি করে? আয়ের ওপর ভিত্তি করে। এখন এই যে ব্যয় নির্ধারণ করা হয়, ব্যয়ের ক্ষেত্রে বা চাহিদা পূরণের ক্ষেত্রে দেখা হয় কোন চাহিদাটা বেশি জরুরি। তাহলে 3 নম্বর পয়েন্ট যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে চাহিদা। চাহিদা পূরণের ক্ষেত্রে কি দেখা হবে, কোনটা বেশি জরুরি। যেমন আপনাকে আমি 2টা চাহিদার কথা বললাম। আপনার দরকার হচ্ছে 1 সেট বই, মনে করেন টেস্ট পেপার দরকার আপনার 1 সেট। ঠিক তখনই আপনার বাসায় আপনার দাদা দাদু আছে, তাদের দরকার ঔষধ। এখন বলেন
কোনটা জরুরি, আপনার বাবা কোনটাকে সবার আগে পূরণ করবে, আপনার বই নাকি আপনার দাদা দাদুর ওষুধ? তাহলে এইখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার দাদা দাদুর ওষুধটা হচ্ছে সব থেকে জরুরি। তাহলে পারিবারিক অর্থায়নে চাহিদা পূরণের ক্ষেত্রে দেখা হয় কোন চাহিদাটা বেশি জরুরি, সেই চাহিদাটাকে সবার আগে পূরণ করা হয়, তার পরবর্তীতে ধাপে ধাপে এক একটা চাহিদা পূরণ করা হয়। এই জিনিসটুকু বুঝলেই হবে। এরপরে এক্সট্রা কয়েকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যদি ব্যয় বেশি হয়ে যায়, অর্থাৎ কোনো পরিবারে যদি আয় 20,000 টাকা কিন্তু ব্যয় হলো 25,000 টাকা, তাহলে এই যে বাকি 5,000 টাকা আছে কোথা থেকে পাবে? ওই বাকি 5,000 টাকা তাকে নিতে গেলে হয় বন্ধু বান্ধব, না হলে ব্যাংক, না হলে তাকে অন্য কোনো উপায়ে টাকাটা সংগ্রহ করতে হবে, এক কথায় ঋণ করতে হবে। এটা গেল হচ্ছে যখন ব্যয় বেশি হবে। তাহলে ব্যয় বেশি হলে আমরা কি করলাম? ঋণ করলাম। ওকে, ডান। এখন তো মাঝে মধ্যে আয়ও বেশি হতে পারে না? যদি আয় বেশি হয় তখন কি করে? সেটা থেকে কি বিড়ি খাবে? নিশ্চয় না। আয় বেশি হলে কাজ হচ্ছে ওই আয়ে যে অংশটুকু বেশি হয় সেই অংশটুকু ব্যাংকে জমা রাখা হয়। কেন রাখা হয়? যে কোনো সময় বিপদ হতে পারে, যে কোনো সময় পরিবারের চাহিদা বাড়তে পারে। এই জন্য সাধারণত অতিরিক্ত যে আয়ের টাকাটা থাকে সেটা আমরা ব্যাংকে জমা রেখে থাকি। এই পুরো প্রসেসটাকে বলা হয় পারিবারিক অর্থায়ন। এর বাইরে আমাদের কোনো ধরনের অপশন নাই। সো কোশ্চেন এখান থেকে হতে পারে কয়েক রকমের, একটু বলি আপনাদের সবার আগে। সেটা হচ্ছে পারিবারিক অর্থায়নে ব্যয় নির্ধারণ করা হয় কিসের ভিত্তিতে? আয়ের ভিত্তিতে। এমসিকিউতে প্রায় আসে। তারপরে বলা হয় পারিবারিক অর্থায়নে সবার আগে কোনটিকে নির্ধারণ করা হয়? সবার আগে নির্ধারণ করা হয় আয়। দেন আপনার কোশ্চেন হতে পারে পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে চাহিদা পূরণ করা হয় কিসের ভিত্তিতে? তাহলে জরুরি প্রয়োজনের ভিত্তিতে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে আপনার এমসিকিউ, শর্ট কোশ্চেন, সিকিউ একবারে হাতের নখের কাছে থাকবে। সো আপনাকে কি করতে হবে? বেসিকটুকু বুঝতে হবে। শেষ, আমাদের এই অংশটুকু ক্লিয়ার। এখন আমরা দেখব সরকারি অর্থায়ন কি। দেখেন, বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি সরকারি অর্থায়নের কথা চিন্তা করেন তাহলে আপনাকে অনেক কিছু মিলবে না, বুঝছেন, পড়াশোনার ক্ষেত্রে। সো বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে নেবেন না। বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে নিলে কি হবে? আপনার ক্ষতিকর হবে। কারণ হচ্ছে আমাদের দেশে সরকারি অর্থায়ন বলতে আমরা বুঝি লুট, চুরি, ডাকাতি, দেশের টাকা চুরি করে নিয়ে বিদেশে ছেলে মেয়ে পড়ানো আর ওই দেশে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া। সো আমাদের দেশের সাথে না মেলার সম্ভাবনা অনেক বেশি। এখন আসেন সরকারি অর্থায়ন পারিবারিক অর্থায়নের সাথে মেলানোর চেষ্টা করবেন, তাহলে অনেক অংশই আপনি বুঝে যাবেন। সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকারি অর্থায়নের কথা যদি আমরা বলি, এই ক্ষেত্রে আমরা দেখব ব্যয়টা আগে নির্ধারণ করা হয়। ব্যয় নির্ধারণ করা হয় কি? সবার আগে। অর্থাৎ একটা দেশে কি পরিমাণ টাকার দরকার সেটা আগে নির্ধারণ করা হয়। যেমন মনে করেন আমাদের দেশে মেট্রো রেল বানাবে, পদ্মা সেতু বানাবে, আমাদের দেশে হচ্ছে ধরে নিলাম যে রূপপুর পারমাণবিক কেন্দ্র হবে। এই টাইপসের যে বড় বড় প্রজেক্ট সরকার আগে চিন্তা করে এই ধরনের প্রজেক্টগুলো তৈরি করতে তার কত টাকা খরচ হবে। সো এই প্রজেক্টগুলোর টাকাটাকে সে আগে অ্যানালাইসিস করে। মনে করেন আমাদের দেশের সরকার ধরে নিছে যে তার 5,000 কোটি টাকার ব্যয় নির্ধারণ হলো। এই যে 5,000 কোটি টাকার ব্যয়, 5,000 কোটি টাকা ও আগে নির্ধারণ করে ফেললো যে ওর দরকার এই বছর 5,000 কোটি টাকা। এইবার এসে ও হচ্ছে আয় করার চেষ্টা করে। এখন ও কি আয় করবে? কি ওর বাপের বাড়ি থেকে টাকা আনবে? নিশ্চয় না। সহজ বাংলা ভাষায় যদি বলি, ও টাকা আয় করবে জনগণের উপরে প্রেশার ক্রিয়েট করে। এটা হচ্ছে একটা দেশের গভর্নমেন্টের কাজ নর্মালি। এই জন্য দেখবেন মাঝে মধ্যে যেটা হয় আমাদের ফোনের কল রেট বেড়ে যায়, মাঝে মধ্যে দেখবেন বিড়ি সিগারেটের দাম বেড়ে যায়। রিসেন্টলি গেছে, আপনারা যারা খান তারা খুব ভালো রকম জানেন। তারপরে দেখবেন হচ্ছে আমাদের যে নর্মাল যে জিনিসগুলোর প্রয়োজন আছে কিন্তু সেগুলোকে আমরা বলি শৌখিন পণ্য, যেমন হচ্ছে প্রাইভেট কার, বাইক বা মোবাইল ফোন, এই টাইপসের জিনিসের ওপরে এক্সট্রা করে ভ্যাট ধরা হয়েছে। যে কারণে হয়েছে কি এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে গেছে। এখন সরকার কি ইচ্ছাকৃতভাবে করছে? না, সরকার হচ্ছে ওই যে ব্যয় নির্ধারণ করছিল 5,000 কোটি টাকা, ওই টাকাটা উঠানোর জন্য
ও এক্সট্রা করে প্রেশার ক্রিয়েট করছে জনগণের ওপরে, যাতে করে ওই টাকাটা সে কালেক্ট করতে পারে। এখন সব সময় সম্ভব না এই 5,000 কোটি টাকাই যে পুরোপুরি জনগণের থেকে কালেক্ট করা সম্ভব তা কিন্তু না। এই ক্ষেত্রে ও কি করে থাকে, জনগণের থেকে টাকা একটা নিবে, অর্থাৎ আয় তাহলে কয়ভাবে হতে পারে, এক হচ্ছে জনগণের থেকে নিতে পারে, সেটা ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, অনেক কিছু নামে আছে। সো এই অংশটা আমাদের বোঝার জিনিস না যে ভ্যাট, ট্যাক্স, কাস্টমস এগুলা কি হবে। আমাদের জানার দরকার যে ভ্যাট প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ধরা হয়। যেমন আপনি যদি একটা কলম কেনেন 5 টাকা দিয়ে, ওই কলমের দাম হচ্ছে 4 টাকা 75 পয়সা, আর বাকি 25 পয়সা হচ্ছে সরকারের ভ্যাট। অর্থাৎ আপনি, আমি, সবাই হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ভেতরে ভ্যাট দিয়ে থাকি। ওকে, তাহলে আমাদের আয়ের ভেতরে, গভর্নমেন্টের আয়ের ভেতরে প্রথম যে জিনিসটা গেল সেটা হচ্ছে ভ্যাট। ট্যাক্স হচ্ছে কারা, যাদের হচ্ছে 3.5 লাখ টাকার উপরে আয় আছে, অর্থাৎ বাংলাদেশের ট্যাক্সের সিলিং হচ্ছে 3.5 লাখ টাকার উপরে যাদের নির্দিষ্ট পরিমাণে আয় আছে সেটার উপরে একটা ট্যাক্স দিতে হয়। তারপরে আপনার যে সম্পত্তি আছে, অর্থাৎ জমি আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, সেটার উপরেও ট্যাক্স দিতে হয়। কাস্টমস হচ্ছে আপনি দেশের বাইরে যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান বা দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসতে চান, সেক্ষেত্রেও গভর্নমেন্টকে একটা ফি দিতে হয়, সেটাকে বলা হয় কাস্টমস। এছাড়াও দেখবেন রাস্তাঘাটে পুলিশ আমাদেরকে ধরে মামলা দেয়, এই যে মামলার টাকা আছে। তারপরে আমরা রোড দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় আমাদেরকে বিভিন্ন সময় টোল দিতে হয়। এই টোলগুলো হচ্ছে সরকারের আয়ের উৎস। এই যে জনগণের থেকে তাহলে এইগুলো নেয়, যখন দেখে জনগণের থেকে টাকা নেওয়ার পরেও তার ওই 5,000 কোটি টাকা হচ্ছে না, তখন সে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়া শুরু করে। যেমন সেটা দেশীয় ব্যাংক হতে পারে, দেশীয় বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠান হতে পারে, ঠিক তেমনই হতে পারে IMF। আপনারা রিসেন্টলি শেখ হাসিনা পালায় যাওয়ার আগে IMF নিয়ে, বিশ্ব ব্যাংক নিয়ে প্রচুর তোলপাড় দেখছেন মিডিয়াগুলোতে। কারণটা হচ্ছে আপনার আমার ওই দেশগুলো থেকে বা ওই ব্যাংকগুলো থেকে টাকা নিতে গেলে নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকতে হয়। তবে আমাদের যে পাতিল আছে, মানে টাকার পাতিল, আমরা নিজ দিয়ে ছিদ্র করতে করতে সে টাকা সব খেয়ে ফেলছি। তাই আমাদের নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া কখনো ছিল না। তাহলে সহজ কথায় আসলাম, সরকারি অর্থায়নে সবার আগে ব্যয় নির্ধারণ করা হয়, ব্যয়ের উপর ভিত্তি করে আয় নির্ধারণ করা হয়ে থাকে। আর আয়ের ক্ষেত্রে যদি কখনো কম পড়ে তাহলে কি করে থাকে সরকার, সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাধারণত ঋণ নিয়ে থাকে। এরপরে PPP অর্থাৎ ট্রিপল পি। এই ট্রিপল পি এর মিনিং হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই টার্মসের ভেতরে মিনিংটা কিন্তু লুকায় আছে। পাবলিক বলতে কাকে বোঝায়, সরকার। প্রাইভেট বলতে কাকে বোঝায়, বেসরকারি। পার্টনারশিপ বলতে কি বোঝায়, তাদের ভেতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। এখন দেখেন কেন PPP করা হয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কেন করা হয়। জিনিসটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে স্মুথলি চালানোর জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দরকার হয়। সে আপনি একটা জিনিস ধরে নেন, সরকারে কি আছে, টাকা আছে। আর প্রাইভেট প্রতিষ্ঠানে কি আছে বলেন তো, স্পেশালি ওদের আছে দক্ষতা। কারণ হচ্ছে আপনাকে একটু মিলাইতে বলি, জনতা ব্যাংকে যাবেন একদিন, আর একদিন যাবেন ডাচ বাংলা ব্যাংক, এবি ব্যাংক বা ইসলামী ব্যাংক, এই টাইপসের বেসরকারি ব্যাংকে। সরকারি ব্যাংকে গিয়ে দেখবেন পান খাচ্ছে আর গেম খেলতেছে, বা এই টাইপসের কোনো একটা ইনসিডেন্ট দেখবেন আপনি, যেগুলো হচ্ছে আসলে হওয়া উচিত না, সেগুলো আপনি ওখানে গেলে দেখবেন। আবার ঠিক তেমনই আপনি প্রাইভেট প্রতিষ্ঠানে গেলে দেখবেন আপনাকে কিভাবে ডিল করে। এই যে দুইটা জিনিসের পার্থক্য, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলোয় টাকা আছে তবে কাজ করার মানুষের অভাব আছে, আর বেসরকারি প্রতিষ্ঠানে কাজের যোগ্যতা আছে, দক্ষতা আছে, আর এইখানে মনিটরিংটা খুব ভালো হয়। তাই কি করে, সরকার টাকা দেয় আর বেসরকারি প্রতিষ্ঠান তাদের পরিশ্রমটাকে অ্যাড করে, এসে একটা কম্বিনেশনের মাধ্যমে একটা ভালো প্রজেক্ট লঞ্চ করে থাকে। আমরা জানি বাংলাদেশে PPP এর উদাহরণ হচ্ছে কর্ণফুলী টানেল। অর্থাৎ এই কর্ণফুলী টানেলটা হচ্ছে সাধারণত পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে তৈরি করা, অর্থাৎ সরকারি বেসরকারি দুইটা অর্থায়নকে একত্রিত করা। সো MCQতে আসতে পারে কর্ণফুলী টানেল কিসের উদাহরণ, এটা হচ্ছে PPP অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের উদাহরণ। একটু চোখ কান খোলা রাখতে হবে, বুঝতে পারছেন। টিচাররা এখন একটু রিসেন্ট কোশ্চেনগুলো টেনে টেনে আনার ট্রাই করতেছে। সো আপনাদের একটু কাজ করতে হবে কি, ওই রিলস না দেখে, ইউটিউবে নাচানাচির ভিডিও না দেখে, একটু দয়া করে নিউজটা কি হলো সেই দিনের এইটা একটু খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে লাস্ট বছরে এই টাইপসের কোশ্চেন আসছে, যে রিসেন্ট ঘটনা থেকে টিচাররা কোশ্চেন নিয়ে আসছেন।
সো আমরা সরকারি অর্থায়ন বুঝতে পারলাম। এর পরের অংশ হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। সরকার পার হয়ে গেলাম, অর্থাৎ বাসা থেকে গেলাম সরকারের কাছে, এখন সরকার থেকে যাব আন্তর্জাতিক মহলে। বুঝতে পারছেন? আন্তর্জাতিক মহলে হচ্ছে এখানে যদি আমরা আসি, কয়েকটা জিনিসের টার্মসগুলো আগে জানতে হবে, তারপরে পড়াশোনা করবেন। সেটা হচ্ছে আমদানি। তাহলে প্রথম টার্মসটা কি পাইলাম? আমদানি। আমদানি জিনিসটা হচ্ছে সহজ কথায় বললে বাইরের দেশ থেকে কোনো প্রোডাক্ট দেশের ভেতরে নিয়ে আসা। মনে করেন আমাদের দেশে চাউলের অভাব পড়ছে, এমনি তো জনগণ ভাই বহুত, মানে 25 কোটি মনে হয় ছুঁই ছুঁই ভাব, যদিও আপনারা দেখাবেন 20 কোটি। এখন বিষয়টা হচ্ছে যেহেতু আপনাদের জনগণ 25 কোটি, এত মানুষের খাবার সরকার কই থেকে দিবে? সম্ভব না। আর ঢাকা শহরে তো মনে হয় ছাদে ছাদে ধান গাছ লাগানো লাগবে। তাহলে যেহেতু সম্ভব না, তাই মনে করেন আমরা ভারত থেকে দাদাবাবুদের কাছ থেকে চাউল নিয়ে আসবো। এখন দাদাবাবুদের কাছ থেকে যদি চাউল নিয়ে আসি, এই যে বাইরের দেশ থেকে চাউল নিয়ে এসে দেশের ভেতরে চাহিদা মিটাইলাম, এটাকে বলা হয় আমদানি। আমদানি তাহলে কি? ওই যে বাইরের দেশ থেকে প্রোডাক্ট আসতেছে, রাইট? রপ্তানি কি? রপ্তানি হচ্ছে খুব চমৎকার জিনিস। আমি জানি না বাংলাদেশ থেকে কি কি রপ্তানি হয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়, তবে সেটা মানে স্টেবল থাকে না। আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত যে আমাদের যতগুলো প্রোডাক্ট রপ্তানি হয়, সেই রপ্তানি হওয়া প্রোডাক্টগুলো স্টেবল থাকে না। কারণ হচ্ছে রপ্তানি যে টার্মসটা আছে সেটা হচ্ছে আমাদের দেশে যে জিনিসগুলো আছে, অর্থাৎ যেটা আমাদের চাহিদা মেটানোর পরে বাইরের দেশে বিক্রি করি আমরা, সেটাকে বলি রপ্তানি। যেমন আমরা এই চিংড়ি মাছের কথা বলতে পারি। চিংড়ি মাছ হচ্ছে খুব রিসেন্টলি যেটা হয়েছিল, আমরা জানি যে হচ্ছে রিসেন্ট যে সময়গুলো ছিল, সেই রিসেন্ট সময়গুলোতে সাধারণত চিংড়ি মাছ প্রচুর পরিমাণে রপ্তানি হয়েছিল। এগুলো হচ্ছে ইউরোপের দেশগুলোতে, অর্থাৎ আমাদের দেশ থেকে চিংড়ি মাছ বাইরের দেশে রপ্তানি করছে। এই মুহূর্তে কি হয়েছে, আমরা বাঙালি যেহেতু আমাদের শিরায় উপশিরায় খুব বাজেভাবে কিছু চরিত্র বা কিছু ক্যারেক্টারিস্টিক জড়ায় আছে, তাই আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই ব্যক্তিদের কাছে যখন চিংড়ি মাছ বিক্রি করলাম, তখন হচ্ছে ওই চিংড়ি মাছের ভেতরে পুশ করে দিলাম। কি পুশ করলাম? জেলি। কেন জেলি পুশ করলাম? জেলি পুশ করার কয়েকটা রিজন থাকে। ফার্স্ট অফ অল, ওজন বাড়বে। একটা চিংড়ি মাছ মনে করেন 250 গ্রাম, ওর ভেতরে জেলি পুশ করলো আরো 100 গ্রাম, হয়ে গেল কত? 350 গ্রাম। তার মানে 100 গ্রাম করে লাভ যদি একটা চিংড়ি মাছে হয়, ঠিক তেমনই ভাবে ওরা ওই জেলি পুশ করে। আর দ্বিতীয়ত করা হচ্ছে মাছটাকে সুন্দর দেখানোর জন্য, ওই ভেতরে সাদা জেলি পুশ করলে ওদের কাছে সুন্দর দেখায়। এখন আপনি আমি ভাই ঢাকা শহরে বা যে কোনো জায়গায় যারা কিনি, আমরা তো ভেজাল খেয়ে অভ্যস্ত। বাইরের দেশে যখন এই প্রোডাক্টগুলো যায়, প্রচুর পরিমাণে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই করার একটা পর্যায়ে দেখা গেল 2 বছর পরে গিয়ে দেখা গেল যে আমাদের যে চিংড়ি মাছ সেটা ভেজাল হিসেবে পরিণত হয়েছে, এবং বাইরের দেশিরা তখন আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই চিংড়ি মাছ টাইপসের এই প্রোডাক্টগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিল, এবং আলটিমেটলি কি হলো? আমাদের প্রোডাক্ট বাইরের দেশে যাওয়া স্টপ। সো আমরা হচ্ছে জাতি হিসেবে আসলে গর্ববোধ করা উচিত, আমরা IELTS এর প্রশ্ন পর্যন্ত ফাঁস করতে পারি, BCS তো কোনো বিষয়ই না। এখন রপ্তানি কি? তাহলে আমাদের মনে হয় আমাদের দেশ থেকে কিছু চোর রপ্তানি করা উচিত ছিল, বুঝছেন? আর কিছু ভালো মানুষ আমদানি করার খুব প্রয়োজন ছিল। তো যেহেতু রপ্তানি জিনিসটা হচ্ছে দেশের ভেতরের প্রোডাক্ট যখন চাহিদা মেটানোর পরে বাইরের দেশে পাঠানো হয়, এটা হচ্ছে রপ্তানি। তার মানে এ হচ্ছে বাইরে চলে যাবে। এখন দেখেন, একটা দেশের ক্ষেত্রে আমদানি আর রপ্তানি দুইটাই থাকে না। যদি আমদানি রপ্তানির থেকে বেশি হয়, অর্থাৎ আমদানি যদি রপ্তানির থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলে থাকি বাণিজ্য ঘাটতি। বাণিজ্য ঘাটতি। কারণ আপনি যখন বেশি আমদানি করবেন তখন কি হবে? ডলার বেশি চলে যাবে। আর রপ্তানি যখন কম হবে, তার মানে আপনার কাছে ডলার কম আসলো, এটার বিনিময়ে যেটা হবে বাণিজ্য ঘাটতি তৈরি হয় একটা দেশে। আর এই যে বাণিজ্য ঘাটতি তৈরি হয়, এই বাণিজ্য ঘাটতিটাকে কমায় দেয় একমাত্র রেমিটেন্স। অর্থাৎ আমাদের দেশে যেসব পরিশ্রমী ভাইরা বাইরের দেশে পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠায়, ওনারাই হচ্ছে এই যে বাণিজ্য ঘাটতিটা, এই বাণিজ্য ঘাটতিটাকে কমায় দেয়। এখন কোশ্চেন হতে পারে, স্যার রপ্তানি যদি বেশি হয় তাহলে কি হবে?
হতে পারে, আমাদের দেশের দ্বারা সম্ভব না, বাট অন্য দেশে সম্ভব। রপ্তানি যদি আমদানির থেকে বেশি হয় সেটাকে বলা হয় বাণিজ্য উদ্বৃত্ত। এমসিকিউতে এটা প্রায় আসে, বাণিজ্য উদ্বৃত্ত। তাহলে বাণিজ্য ঘাটতি আর বাণিজ্য উদ্বৃত্তের ভেতরে আমরা ডিফারেন্সটা বুঝলাম। বাণিজ্য উদ্বৃত্ত জিনিসটা হচ্ছে পজিটিভ সাইন বহন করে, অর্থাৎ এটা হচ্ছে ভালো দিক, আর বাণিজ্য ঘাটতিটা হচ্ছে খারাপ দিক। আর বাণিজ্য ঘাটতিটাকে কমানোর জন্য সাধারণত কি করা হয়, রেমিটেন্স বাড়ানোর চেষ্টা করা হয়। আর রেমিটেন্স যদি বাড়ে তাহলে বাণিজ্য ঘাটতিটা কি হয়, রিডিউস হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিষয়। ঠিক আছে, আন্তর্জাতিক অর্থায়ন শেষ। এখন হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। আপনাদের কারো কোনো কমেন্ট আছে বা কেউ কোনো কিছু শুনতে পাচ্ছেন, সেটা একটু আমাদেরকে জানান তো। আসনা বেগম বলছেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা কোনো টপিকস নিয়ে, সেটা একটু আমাদেরকে জানান। ওকে, তারপরে যদি আপনাদের কোশ্চেন না থেকে থাকে তাহলে আমরা একটু দেখি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। আপনাকে বলা হয়েছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, তাহলে সবার আগে আপনাকে জানতে হবে অব্যবসায়ী প্রতিষ্ঠান জিনিসটা কি, অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠান জিনিসটা কি। খুব মজার জিনিস হচ্ছে স্কুল কলেজ হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, বুঝছেন? তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় সব থেকে লাভজনক প্রতিষ্ঠান হচ্ছে স্কুল কলেজ। সো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান কি, আগে বুঝি অব্যবসায়ী প্রতিষ্ঠান কি। আমি এই ধরনের কথা বলার কারণে স্কুল কলেজ বা হাসপাতালে যারা ব্যক্তি আছে তারা হয়তো আমার উপরে খেপে যাইতে পারে। এখন কিছু করার নাই, যেটা সত্য সেটা বলতে হবে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে এরা জনকল্যাণ করবে। কি করবে? জনগণের কল্যাণ করবে। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল কাজ কি? অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে জনকল্যাণ করা। এরা মুনাফার জন্য সাধারণত কোনো কাজ করবে না। এর ভেতরে আমি এক্সাক্ট যেগুলো এখন আছে সেগুলোর কথা বলি। এতিমখানা আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সেবাদাতা সংস্থা আছে, তারপরে হচ্ছে স্কুল কলেজগুলোকেও চিন্তা করা হয়, যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে না। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে যারা জনকল্যাণ করে থাকে। ওকে, তাহলে দেখেন এতিমখানার কাজ কি? যারা এতিম আছে ওই এতিমদেরকে কি করা, ওই এতিমদেরকে খাওয়ানো, ভরণ পোষণ দেওয়া, পড়াশোনা শেখানো, এটা হচ্ছে এতিমখানার মূল কাজ। এখন এই এতিমখানার এই কাজগুলো করতে গেলে আয়ের দরকার হয় না, একটা নির্দিষ্ট টাকার দরকার হয়। তো টাকা কি ভেসে আসবে? নিশ্চয়ই আসবে না। তাহলে টাকাটা কি হবে? এই আয় করে কোথা থেকে? আয় করে হচ্ছে প্রথমত অনুদান পায়, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে একটা অনুদান দেওয়া হয়। এই যে দান বা অনুদান থেকে সাধারণত তারা বিভিন্ন টাকা পায়, অর্থাৎ তারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেমন দান অনুদান এইগুলা থেকে কি পায়? টাকা পেয়ে থাকে। এই টাকায় সাধারণত ওই এতিমদের পিছে খরচ করে থাকে। তাহলে এর ব্যয়টা কাদের পিছে হয়? ব্যয়টা হয় যেসব সদস্যদের জন্য সাধারণত এই টাকাটা পাইছে সেই সদস্যদের পিছে খরচ করে। তাহলে সদস্যদের পিছে ব্যয়। মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এতিমদের জন্য টাকা কালেক্ট করে হুজুররা খায়, এটাও সত্য কথা। সো দেখবেন হুজুররা খুব ভালো ভালো খেয়ে মোটা হয়ে যাচ্ছে, বাট ওই যারা এতিম সে এতিম খুব বাজে অবস্থায় আছে। খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের পরিস্থিতি বা বাস্তবতা জিনিসটাই হচ্ছে এরকম। আর স্কুল কলেজের কথা তো আপনাদের মনে হয় না বলার দরকার আছে। তো ওভারঅল ঘটনাটা হচ্ছে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য জনকল্যাণ করা। ওর আয় হয় দান আর অনুদান থেকে, আর ব্যয় হয় সদস্যদের জন্য, যে টাকাটা সংগ্রহ করছে সেই সদস্যদের পিছে খরচ করে। পরের অংশে আসেন, যেটা মেইন, অর্থাৎ ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়নটাই হচ্ছে মেইন জিনিস, যেটা জানার আগে আমাদের কয়েকটা জিনিস জেনে আসতে হলো। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। তাহলে 3 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কি কি? এক মালিকানা ব্যবসা, অর্থাৎ যেখানে মালিক একজন থাকবে, সেই লাভ বহন করবে, সেই ক্ষতি বহন করবে। এরপরে আছেন অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা জিনিসটা কি? যারা সাধারণত একসাথে 10 জন বা 20 জন ব্যক্তি একত্রিত হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলে, তারা সবাই মিলে লাভ নিবে,
সবাই ক্ষতি বহন করবে, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। এবং যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যেখানে হাজার হাজার মালিক থাকে, তারা সকলেই দায় বহন করে এবং সকলেই লাভ ক্ষতি বহন করে। এটা হচ্ছে তিনটা ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ ছোট থেকে থেকে বড় হয়েছে এক কথায়। এখন এক মালিকানা ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিভাবে টাকা সংগ্রহ করে এতটুকু বললেই হবে। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান সবার আগে চেষ্টা করে নিজের টাকা কতটুকু আছে সেটা দিয়ে ব্যবসা করার, অর্থাৎ নিজের টাকা দিয়ে ব্যবসা করে। তাহলে সবার আগে কি করবে, এরা খুঁজবে কোথায়, আয় খুঁজবে সবার আগে। আর আয় কোথায় পাবে বা টাকা কোথায় পাবে, নিজের টাকা। তাহলে প্রথম টাকা কিসের, নিজের টাকা। দ্বিতীয়ত কিসের টাকা, প্রথম যদি হয় নিজের টাকা, তারপরে দ্বিতীয়ত হচ্ছে এরা আত্মীয় স্বজনের টাকা কালেক্ট করে। অর্থাৎ আত্মীয় স্বজনের টাকা, নিজের টাকার পরে যাবে কিসে, আত্মীয় স্বজনের টাকা। এরপরে সাধারণত যেটা হবে, ব্যাংক যখন দেখে যে কোথাও টাকা হচ্ছে না, তখন যাবে ব্যাংকের কাছে, ব্যাংক ঋণ নিবে। এই তিনটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের হচ্ছে কমন হচ্ছে আয় বা ইনকামের সোর্স, বা এক কথায় বলতে পারেন টাকা সংগ্রহ করার সোর্স। শুধুমাত্র যৌথ মূলধনী প্রতিষ্ঠান শেষে গিয়ে যেটা করে থাকে সেটা হচ্ছে শেয়ার বিক্রি। শেয়ার বিক্রির মাধ্যমে সাধারণত তারা অর্থ সংগ্রহ করে থাকে। তাহলে নিজের টাকা, আত্মীয় স্বজন, ব্যাংক ঋণ আর শেয়ার বিক্রির টাকার মাধ্যমে তারা সাধারণত কি করে থাকে, অর্থ সংগ্রহ করে থাকে। এখন তাহলে তারা ব্যয় করে কোথায়, তারা ব্যয় করে থাকে ম্যানেজারের বেতন দেয়, তারা হচ্ছে প্রতিষ্ঠানের ইলেকট্রিসিটি বিল দেয়, তারা একটা প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল ক্রয় করে। এভাবেই সাধারণত তারা তাদের অর্থটাকে ব্যয় করে থাকে, আর এই ব্যয়ের মাধ্যমে তারা সাধারণত মুনাফা অর্জন করে থাকে। তাহলে আমাদের মেইন অংশটা ক্লিয়ার হইল। সহজ করে বুঝলেই খুবই সহজ, জিনিসটাকে যত জটিল বানাবেন আরো কঠিন হবে। এখন আসেন ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানগুলো কি করে থাকে। ব্যাংক এদের ক্ষেত্রে এরা অর্থায়ন কিভাবে সংগ্রহ করে থাকে বা এদের অর্থায়নের প্রসেসটা কি। ব্যাংকের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, ব্যাংক হচ্ছে সবার আগে আমানত সংগ্রহ করে, অর্থাৎ জনগণের থেকে টাকা নেয়। এটা হচ্ছে তাদের মূল টাকা, অর্থাৎ আমানত সংগ্রহ করে থাকে, জনগণের থেকে কি করে, টাকা নেয়। এই যে টাকাটা জনগণের থেকে নিচ্ছে এটাকে বলা হয় আমানত সংগ্রহ করা। জনগণের থেকে টাকা নিল, সেই টাকাটা বেটার আবার আরেকজনকে ঋণ দেয়। যখন আমানত সংগ্রহ করছে, অর্থাৎ আপনি আমি যখন ব্যাংকে টাকা জমা রাখছি, তখনও আপনাদেরকে বা আমাদেরকে 6% ঋণ দিবে, 6% সুদ দিবে। আর যার কাছে ঋণ দিল তার থেকে আবার নিবে 13%। তাহলে দেখেন এই দুইটার ডিফারেন্স কত, 7%। এই 7% হচ্ছে এর আয়। তাহলে ব্যাংক হচ্ছে টাকা কিভাবে সংগ্রহ করে, আমানত সংগ্রহ করে, অর্থাৎ জনগণের থেকে টাকা নেয়। কিভাবে টাকা নেয়, আপনি আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, টাকা জমা রাখি, এটা হচ্ছে ওর আমানত। তারপরে ওই টাকাটা নিয়ে তো আর বসে থাকে না, ওই টাকাটা নিয়ে ও ঋণ দেয়। ঋণ যাকে দেয় তার থেকে বেশি সুদ নেয়। এই যে বেশি সুদ নেয়, দুইটা সুদের ডিফারেন্সটাই হচ্ছে তার জন্য আয়। তাহলে এটা হচ্ছে একটা ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান বলতে ইন্স্যুরেন্স কোম্পানি হইতে পারে, আর্থিক প্রতিষ্ঠান বলতে এনজিও হইতে পারে। এদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা। এবার আসেন ব্যবসায় অর্থায়নের গুরুত্ব। সাধারণত এই টপিক্স থেকে কোনো কোশ্চেন হয় না। কোশ্চেন আপনার ওই যে আগের যে টপিক্সটা আমরা দেখাইলাম, অর্থাৎ এটা অর্থায়নের শ্রেণী বিভাগ, পুরোটা থেকে কোশ্চেন হয় গ আর ঘ। সো সব টপিক্স আপনার দেখা খুব জরুরি না। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ব্যবসায় অর্থায়নের নীতি থেকে মাস্ট এবং মাস্ট কোশ্চেন হবে। সো এই অংশ আপনাকে খুব ভালো মতো জানতে হবে। প্রথমে আসেন তারল্য বনাম মুনাফা নীতি। তাহলে প্রথম নীতিটা কি, তারল্য বনাম মুনাফা নীতি। এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। মনে করেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ছোটখাটো, মনে করেন একটা ফুচকার দোকান আছে বা একটা হচ্ছে টি স্টল আছে, যে কোনো আপনি ধরে নিতে পারেন।
এখন আপনার কাছে আছে 1 লক্ষ টাকা। আপনার কাছে কত আছে? 1 লক্ষ টাকা আছে। এই 1 লক্ষ টাকা আপনি পুরোপুরি অর্থাৎ সম্পূর্ণটা চাইলে কি করতে পারেন, আপনার যে টি স্টল আছে ওইখানে আবার বিনিয়োগ করতে পারেন। যেমন বেশি বেশি প্রোডাক্ট কিনতে পারেন, বা আপনার ফুচকার দোকান হলে বেশি ফুচকা উঠাইতে পারেন দোকানে, বা আরও আদার্স প্রোডাক্ট শরবত উঠাইতে পারেন। অর্থাৎ আপনি পুরো 1 লাখ টাকা বিনিয়োগ করতে পারেন। তাহলে সম্পূর্ণ যদি বিনিয়োগ করেন, প্রথম অপশন নিলাম আমি সম্পূর্ণ বিনিয়োগ। সম্পূর্ণ যখন বিনিয়োগ করবেন তখন আপনার হাতে কি কোনো নগদ টাকা থাকবে? থাকবে না তো। অর্থাৎ তখন কিন্তু নগদ টাকা থাকলো না, নগদ টাকা থাকলো না। এটা গেল একটা অপশন। এখন যদি সম্পূর্ণ বিনিয়োগ করেন তাহলে আপনার লাভটা কোথায়? আপনি বেশি বেশি মুনাফা পাবেন। যেহেতু বেশি বিনিয়োগ করছেন তার মানে কি বেশি মুনাফা পাবেন, তার মানে আপনার মুনাফা বাড়বে। মেইন পয়েন্টটা কোথায় দেখেন, আপনার হাতে কোনো নগদ টাকা থাকলো না আর মুনাফাটা বাড়লো। অর্থাৎ যখন আপনি সম্পূর্ণ বিনিয়োগ করলেন তখন আপনার হাতে কোনো নগদ টাকা থাকলো না, আপনার মুনাফাটা বাড়লো। এখন আসেন মেইন ঘটনায়। যদি এমন হয় এই মুহূর্তে আপনার ব্যবসায় কোনো একটা ক্ষতি হয়েছে, তখন আপনি টাকা পাবেন কোথায়? আপনার দরকার, মনে করেন এখনই দরকার, মানে এই মুহূর্তেই দরকার, ইলেকট্রিসিটি বিল দিবেন বা আদার্স কোনো কিছুর জন্য, আপনি টাকা কোথা থেকে দিবেন? আপনার হাতে তো কোনো নগদ টাকাই নাই। আপনার হাতে নগদ টাকা থাকাটাকে বলা হয় তারল্য। অর্থাৎ আপনার হাতে যদি কোনো নগদ টাকা থাকে সেটাকে কি বলবো? তারল্য, তরল টাকা, যখন ইচ্ছা আপনি খরচ করতে পারবেন সেটা। এখন আপনি যখন সম্পূর্ণ বিনিয়োগ করে ফেলছেন তখন আপনার হাতে কোনো নগদ টাকা নেই, তরল টাকা নেই। তখন আপনার মুনাফা বাড়ছে, তবে আপনার হাতে কোনো তরল টাকা নাই। এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে কোনো খরচ হলে আপনি সেটা বহন করার ক্ষমতা রাখেন না। আর যদি ওইটা বহন না করতে পারেন তাহলে কি হবে? আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাইতে পারে, কারণ আপনি ইলেকট্রিসিটি বিল দেননি। এখন ওই দিন কি হতে পারে? আপনার দোকান বন্ধ হয়ে যাবে। এটা আপনার জন্য রিস্কি না? তাহলে এটা গেল প্রথম অপশন। এবার আসেন, সম্পূর্ণ যদি আপনি বিনিয়োগ না করেন, সম্পূর্ণটা যদি হাতে রেখে দেন তাহলে কি হবে? এটা একটা অপশন গেল। এখন আমি বলতে চাচ্ছিলাম দ্বিতীয় অপশনে কি হবে? সম্পূর্ণটা আপনি হাতে রেখে দিছেন। সম্পূর্ণটা যদি হাতে রেখে দেন তাহলে আপনার নগদ টাকা কি সব আছে না? এখন তো নগদ টাকা অনেক বেশি, তাহলে নগদ টাকা বেশি, কারণ পুরো টাকাটাই তো এখন বেশি। এখন বলেন, হাতে যদি রেখে দেন আপনি কোনো মুনাফা পাবেন? এখান থেকে কোনো মুনাফা আপনার আর আসবে না, কারণ ওটা তো আপনি বাসায় রেখে দিচ্ছেন। তাহলে মুনাফা কম, দুই দিকেই বিপদ। আপনি যদি পুরো টাকা হাতে রেখে দেন তাহলে নগদ টাকা বেশি থাকবে আপনার কাছে, আর মুনাফা টোটালি কমে যাবে, তখন এটা আপনার জন্য খারাপ। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে বুঝতে হবে যে 1 লাখ টাকার কত টাকা আমি বিনিয়োগ করব আর কত টাকা হাতে রাখবো, যাতে কোনো ধরনের বিপদ হলে এই টাকাটা আমি খরচ করতে পারি। যেমন হতে পারে আপনি 1 লাখ টাকা থেকে 60,000 টাকা বিনিয়োগ করলেন, 40,000 টাকা নিজের হাতে রেখে দিলেন যে কোনো বিপদটাকে রিমুভ হওয়ার জন্য। তাহলে এইটাকে বলা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। অর্থাৎ তরল টাকা কতটা আপনি হাতে রাখবেন এবং আপনি মুনাফা কতটুকু চাচ্ছেন। তরল টাকা যদি বেশি হাতে রাখেন তাহলে মুনাফা কমবে, তরল টাকা যদি কম রাখেন তাহলে হচ্ছে মুনাফা বাড়বে। অর্থাৎ তরল টাকা আর মুনাফার ভেতরে বিপরীত একটা সম্পর্ক বহন করে। আশা করি বুঝতে পারছেন। সো এই অংশ থেকে কিন্তু কোশ্চেন মাস্ট হবে। এবার আসেন 2 নম্বর নীতির ভেতরে। আমরা খুব বেশি পড়বো না, যা পড়বো সেটাই হচ্ছে কারেক্ট জায়গা থেকে পড়বো, আর সেই অংশটুকুই আমাদের কোশ্চেন হবে, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এরপরে আসেন উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতি, আমি আপনাকে নীতি বোঝানোর আগে উদাহরণ বুঝাবো। উদাহরণ বুঝলে নীতি এমনি বুঝবেন। দেখেন, ঋণ 2 ভাবে নেওয়া যায় একটা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ ব্যাংক থেকে আপনি ঋণ 2 ভাবে নিতে পারেন। কয় ভাবে? ঋণ 2 ভাবে নিতে পারেন একটা ব্যাংক থেকে। তাহলে ব্যাংক থেকে ঋণ কয় ভাবে নিতে পারেন? 2 ভাবে নিতে পারেন। স্বল্প মেয়াদী ঋণ, একটা
একটা স্বল্পমেয়াদী ঋণ আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। মধ্যম যেটা আছে সেটাকে আমরা হিসাব করব না এখন। মনে করেন আপনি স্বল্পমেয়াদী উৎস থেকে যদি ঋণ নেন, স্বল্পমেয়াদী ঋণ নেন, তাহলে আপনার সুদ দিতে হবে মনে করেন 5%। কয় পার্সেন্ট? 5%। আর দীর্ঘমেয়াদী উৎস থেকে যদি ঋণ নেন, আপনার সুদ দিতে হবে 12%। এটাকে আমি ধরে নিছি। জিনিসটা হচ্ছে যত বেশি সময়ের জন্য আপনি ঋণ নেবেন, আপনার সুদের হার তত বাড়বে। এটা মনে রাখবেন, যত বেশি দিনের জন্য ঋণ নেবেন তত সুদের হার বাড়বে। স্বল্পমেয়াদী বলতে 1 বছরের কম সময়ের জন্য ঋণ নিছেন, তাই হচ্ছে আপনার সুদের হার 5%। আর দীর্ঘমেয়াদী বলতে আপনি 5 বছরের বেশি সময়ের জন্য ঋণ নিছেন, তাই আপনার সুদের হার 12%। এটা গেল হচ্ছে নর্মাল কনসেপ্ট। এখন আপনি একটা বিল্ডিং কিনতে চান, মনে করেন আপনি একটা বিল্ডিং কিনতে চান, কোথা থেকে ঋণ নেবেন? স্বল্পমেয়াদী উৎস থেকে ঋণ নেবেন। নিলে কিন্তু 1 বছরের মধ্যে টাকা শোধ করতে হবে, পারবেন তো? স্বল্পমেয়াদী উৎস থেকে আপনি ঋণ নিছেন, সুদের হার কম 5%, সেটা ঠিক আছে। এখন আপনি একটা বিল্ডিং কিনবেন মনে করেন 500 কোটি টাকা বা 100 কোটি টাকা দিয়ে। 100 কোটি টাকা দিয়ে যদি একটা বিল্ডিং কিনতে চান, সেক্ষেত্রে স্বল্পমেয়াদী উৎস থেকে যদি আপনি ঋণ নেন, অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য, তাহলে তো 100 কোটি টাকা আপনি 1 বছরে শোধ করতে পারবেন? সম্ভব না। আবার যদি আপনি একটা মনে করেন সেলুনের ছোটোখাটো একটা মেশিন কিনবেন, বা সেলুনের যে ছেলেটা কাজ করে তার বেতন দিবেন, তার বেতন দেওয়ার জন্য আপনি দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিয়েছেন, মনে করেন 5 বছর বা 6 বছরের জন্য ঋণ নিয়েছেন, তাহলে কি হবে? আপনাকে অতিরিক্ত সুদ দিতে হবে না। ওইটা তো আপনি স্বল্পমেয়াদী নিতে পারতেন। অর্থাৎ যেটা ম্যানেজারের বা ছোট বাচ্চাদের বেতন দিবেন, সেটার জন্য কি হতে পারে? আপনি স্বল্পমেয়াদী উৎস থেকে ঋণ নিতে পারেন। আপনার আইডিয়া তো এতটুকু বুঝতে হবে যে আপনি কোন উৎস থেকে ঋণটা নিলে আপনার সুদ কম যাচ্ছে এবং আপনি শোধ করতে পারবেন কিনা। দুইটা ফ্যাক্ট, এক হচ্ছে সুদ আর এক হচ্ছে আপনি শোধ করতে পারবেন কিনা। তাহলে যে জায়গায় অল্প টাকার প্রয়োজন, সেটার জন্য আমরা সাধারণত স্বল্পমেয়াদী উৎস থেকে ঋণ নিয়ে থাকি। আর যখন আমাদের বহুদিনের জন্য একটা ঋণের দরকার, তখন আমরা দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিয়ে থাকি। দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে দালান কোঠা ক্রয়, আর স্বল্পমেয়াদী উৎস হচ্ছে বেতন দেওয়া। এই দুইটা জিনিস। এখন কেউ যদি ভুল করে অন্য জায়গা থেকে ঋণ নেয়, তাহলে তার সাফার করতে হবে না। যেমন আপনি যদি দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিয়ে বেতন দেন, তাহলে কিন্তু আপনার বহুদিন ধরে সুদ বহন করতে হবে। তাহলে যেটা হবে, ওই বেতনের থেকে সুদের টাকা বেশি হয়ে যাবে। উপযুক্ততার নীতি বলতে বোঝানো হচ্ছে আপনার যে উৎস থেকে টাকার প্রয়োজন, সেই উৎস থেকে ঋণ নেওয়া, অন্য উৎস থেকে ভুল করে ঋণ না নেওয়া। নিলে কি হবে? আপনার ব্যবসায় লস হবে এবং ওই সুদ বহন করতে করতে আপনার ব্যবসায় লালবাতি জ্বলে ব্লাস্ট হয়ে যাবে। সো আপনার কাজ কি? উপযুক্ত যে নীতিটা আছে, সেই নীতিতে আপনাকে বোঝাচ্ছে, আপনার যদি অল্প দিনের জন্য ঋণ দরকার হয়, স্বল্পমেয়াদী উৎস থেকে নেবেন। আপনার দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিনের জন্য যদি ঋণের প্রয়োজন হয়, তাহলে দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিয়ে থাকবেন। এটা হচ্ছে মূল কথা উপযুক্ততার নীতির। আশা করি বুঝতে পারছেন। ভুল উৎস থেকে তাহলে ঋণ নিলে কি হবে? সুদের চাপে পড়ে যাবেন, আর সুদের চাপে পড়লে ব্যবসা শেষ। পরের অংশে আসেন। পণ্যের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। মনে করেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনার একটা দোকান আছে। আজকে দেখছেন এই ব্যবসার হিসাব কিতাব করতে গেলে কত দোকানপাট বানায় দিই আমরা। ধরে নিলাম আপনার একটা দোকান আছে, ওই দোকানে শুধুমাত্র আপনি রেইনকোট বিক্রি করেন। শুধুমাত্র কি বিক্রি করেন? রেইনকোট। তাহলে আপনার দোকানে আপনি শুধু কি বিক্রি করেন? রেইনকোট বিক্রি করেন। এখন মনে করেন 2026 সালে কোনো বৃষ্টি হলো না, আপনার রেইনকোট বিক্রি হবে? যদি রেইনকোট বিক্রি না হয়, আপনি দোকান ভাড়া দিবেন কেমনে? আপনার সংসার চলবে কি করে? কোনোটাই তো হবে না। অর্থাৎ আলটিমেটলি আপনি একটা বড় আকারের বাস খাবেন। একটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন, আপনার ঝুঁকি অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। যদি ওই বছরে বৃষ্টি হয়, তাহলে তো আপনি লাল হয়ে গেছেন,
লাভে লাল হয়ে যাবেন, আর যদি বৃষ্টি না হয় আপনার অবস্থা অন্যদিকে লাল হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো ভাই? বিষয়টা আলটিমেটলি এটা দাঁড়ালো, আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনার ঝুঁকির পরিমাণ 100%, মানে আপনি একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আছেন, সেক্ষেত্রে আপনার ঝুঁকিটা কি হবে? এক্সেস, মানে পুরো 100%ই আপনার ঝুঁকি হয়ে আছে, হইলে ভালো না হইলে লস, এরকম অবস্থা না? এই ক্ষেত্রে যেটা হলো, এটা আপনার জন্য খুবই বেশি ঝুঁকি বহন করে, অর্থাৎ একটা প্রোডাক্ট বিক্রি করা আপনার জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে আপনি যদি আরো 2টা প্রোডাক্ট বিক্রি করেন, যেমন হেলমেট বিক্রি করলেন, যেমন আপনি হচ্ছে এর সাথে বই বিক্রি করলেন, এই দোকানের সামনে দেখা গেল আপনি আবার গরমের দিনে যেসব প্রোডাক্ট বিক্রি হয় বা অন্যান্য সিজনাল প্রোডাক্ট আছে বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে জামা কাপড় আছে, সেগুলো বিক্রি করলেন। দেখেন আমি আরো 3টা প্রোডাক্টকে অ্যাড করছি, হেলমেট, বই, জামা কাপড়। যখন এমন হলো আপনার রেইনকোট বিক্রি হলো না, মনে করেন বৃষ্টি হলো না, তো রেইনকোটে আপনি লস খাইছেন। হেলমেট তো ঠিকই বিক্রি হলো নর্মালি, বই বিক্রি হলো, জামা কাপড় বিক্রি হলো, তখন কি হলো? রিস্কটা কমে গেল। এখন দেখেন এই 4টা প্রোডাক্ট না, তার মানে 100কে 4 দিয়ে ভাগ দেন, 25%। একটা প্রোডাক্টের রিস্ক কত? 25%। অর্থাৎ যদি ক্ষতি হয় বা লাভ না হয় তাহলে ওই প্রোডাক্ট থেকে আপনার 25% রিস্ক আছে। তবে যদি আপনি একটা বিক্রি করতেন আপনার রিস্ক ছিল 100%। তার মানে ওইখানে আপনার লাভ হইলে অনেক লাভ, ক্ষতি হইলে পুরোটাই ক্ষতি। আর যখন 4টা প্রোডাক্ট বিক্রি করবেন তখন সাধারণত যেটা হবে, আপনার একটা প্রোডাক্ট বিক্রি না হইলে বাকি প্রোডাক্টগুলো থেকে যে টাকা লাভ হবে সেই টাকা দিয়ে একটা প্রোডাক্টের ক্ষতিটা পোষায় নেওয়া যাবে, অর্থাৎ ঝুঁকিটা কমে যাবে। এটাকে বলা হয় পণ্যের বৈচিত্র্যায়ন, মানে অনেকগুলো পণ্য বিক্রি করা, বৈচিত্র্য আনা পণ্যের ভেতরে। আর ঝুঁকি বন্টন বলতে ঝুঁকিটা ভাগ হয়ে যাওয়া। এই হচ্ছে আমাদের নীতি, এই নীতি থেকে বেশি কোশ্চেন হয়। এই জন্য সাধারণত দেখবেন প্রত্যেকটা দোকানের বিভিন্ন ধরনের হরেক রকমের পণ্য বিক্রি করে থাকে। যারা একই ধরনের প্রোডাক্ট বিক্রি করে বেশিরভাগ সময় তাদের প্রতিষ্ঠানে লস হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা ছিল আমাদের আজকের নীতির অংশটা। আমাদের আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী থেকে সাধারণত কোনো ধরনের প্রশ্ন হয় না, এই অংশ নিয়ে আপনাদের খুব বেশি মাথা ব্যথার দরকার নাই। হাসনা বেগম, আফসোস করার কিছু নাই, ক্লাসটা দেখতে পারবেন। আর কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন যে হচ্ছে আমাদের পড়া আপনাদের বুঝতে কেমন লাগতেছে, বা আমার পড়ানোর ধরনটা আপনাদের কাছে কতটুকু সহজ মনে হচ্ছে, বা আমার ভেতরে কোনো পরিবর্তন নিয়ে আসলে সেটা আপনাদের জন্য বেস্ট হয় কিনা, কোন ধরনের জিনিস আপনারা চান সেটা আমাদেরকে জানাতে হবে। জানালে যেটা হবে আমরা সেই টাইপসের ফিডব্যাক দিতে সক্ষম হব। কারণ আমি চাই আপনারা আমার সমালোচনা করেন, আমার ভুল ত্রুটি ধরায় দেন, এবং আমার কোন অংশটা আপনাদের পছন্দ হচ্ছে সেটাও বলেন। সরি, আপনাদের থেকে ফিডব্যাক পাইলে আমরা আরো উন্নত সার্ভিস দিতে আপনাদের সক্ষম হব ইনশাল্লাহ। আর আমাদের থেকে যদি আরো ভালো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কষ্ট করে আমাদের পেইড কোর্সগুলোতে যুক্ত হতে হবে। সবার কাছে আশা রাখতেছি আপনারা আমাদের পেইড কোর্সগুলোতে যুক্ত হবেন, এবং আপনাদের সন্তানদের যে ভবিষ্যৎ, আমাদের উন্নত টিচার্স প্যানেল বা আমাদের টিচার্স প্যানেলদেরকে আপনি বলতে পারেন এক কথায় সবাই খুব বেশি দক্ষ। সো এই দক্ষ টিচিং প্যানেল থেকে একটা ভালো সার্ভিস পাবেন এই আশা করি। সো এই টিচিং প্যানেলকে যাচাই করার জন্য হলেও আপনারা এডু পরিবারের সাথে যুক্ত হবেন এই আশা করি, ইনশাল্লাহ ভালো লেগে যাবে। এখন আসেন, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীর ভেতরে 2টা সিদ্ধান্ত আছে। কয়টা সিদ্ধান্ত? 2টা। একটা হচ্ছে আয় সিদ্ধান্ত আর একটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। এত বেশি মাথা ব্যথার দরকার নেই, এই অংশ থেকে সাধারণত কোশ্চেন হয় না। তারপরেও জাস্ট আমি এমসিকিউ এর সেকশনের জন্য একটু বুঝিয়ে দিই। সরি, আয় সিদ্ধান্ত জিনিসটা হচ্ছে এক কথায় সে কিভাবে তহবিল সংগ্রহ করবে, এক কথায় তহবিলটা কিভাবে সংগ্রহ করবে সেটা হচ্ছে আয় সিদ্ধান্ত, এতটুকু মনে রাখবেন।
ভাই বইয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখা থাকে, দেখেন বই যারা লেখে ও নিজেও জানে, ও নিজেও পড়ে না। আমি সরি টু সে যে ওখানে আমার নিজেরও অনেক শিক্ষকরা লিখছেন, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে আপনি 9, 10-এর বই বা যারা পড়ে বের হয়ে গেছেন, যারা পড়াশোনা শেষ করছেন, তাদের কাছে একটু জাস্ট যাচাই করে দেখবেন আমাদের বইগুলাকে স্টুডেন্টদেরকে নেওয়ার মতো ক্যাপাবল করে তৈরি করা হয় না, তৈরি করার জন্য তৈরি করা হয়। দেশের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, গতানুগতিক চ্যাপ্টারের যে অংশ, এই জিনিসগুলা ঠিক হয় নাই। আমার মনে হয় এই জিনিসগুলো ঠিক হওয়া খুব জরুরি। সো আয় সিদ্ধান্ত জিনিসটা কি? আয় সিদ্ধান্ত জিনিসটা হচ্ছে এক কথায় তহবিল আপনি কিভাবে সংগ্রহ করবেন, অর্থাৎ টাকা কিভাবে সংগ্রহ করবেন একটা ব্যবসা করার জন্য, সেটাকে বলা হয় আয় সিদ্ধান্ত। এতটুকু মনে রাখলেই আপনার এই অংশ ক্লিয়ার, আর কোনো কিছু ভাবতে হবে না। অর্থাৎ আয় সিদ্ধান্তটা কি? তহবিলটাকে সংগ্রহ করা, কিভাবে আপনি সংগ্রহ করবেন। এখন দেখেন, আপনি সংগ্রহ করতে পারেন নিজের টাকা, আপনি হচ্ছে আত্মীয় স্বজনের থেকে ঋণ নিতে পারেন, আপনি ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার অনেকগুলো ধাপ আছে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ আপনি নিতে পারেন। তাহলে আমাদের আয় সিদ্ধান্ত ক্লিয়ার। ব্যয় সিদ্ধান্ত জিনিসটা হচ্ছে যে টাকাটা আপনি সংগ্রহ করলেন সেই টাকাটা বিনিয়োগ করা, অর্থাৎ তহবিল বিনিয়োগ। এখন তহবিলটা আপনি কোথায় বিনিয়োগ করবেন? আপনার ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, এক কথায় নতুন ব্যবসা শুরু করার জন্য বিনিয়োগ করতে পারেন, ব্যবসাটাকে সম্প্রসারণ করার জন্য বিনিয়োগ করতে পারেন, ব্যবসাটাকে আধুনিকায়ন করার জন্য বিনিয়োগ করতে পারেন। আধুনিকায়ন বলতে আপনি মনে করেন আগে হচ্ছে ব্যবসা করতেন হচ্ছে খাতায় লিখে লিখে, এখন ব্যবসা করার জন্য আপনি কম্পিউটার কিনলেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আগে একটা ছিল, এখন সম্প্রসারণ করার জন্য 4টা করলেন। এই যে তহবিল বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বড় করা, এটাকে বলা হয় তহবিল বিনিয়োগ। তাহলে আয় সিদ্ধান্ত হচ্ছে তহবিল সংগ্রহ করা, ব্যয় সিদ্ধান্তটা কি? তহবিল বিনিয়োগ করা। রফিক, আমার ক্লাস ভালো করে বুঝেন, তাহলে তো আপনাকে আমাদের এডু পরিবারে যুক্ত হতে হয় আরো ভালো করে বুঝতে হলে। খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি। আর থ্যাংক ইউ। তারপরে কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা আমাদেরকে বলবেন। এরপরে কয়েকটা অন্যান্য সিদ্ধান্ত আছে, এগুলা থেকে কখনোই প্রশ্ন হয় না, তারপরে আপনাদের জানার জন্য বলি। সেটা হচ্ছে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত। চলতি শব্দের অর্থ হচ্ছে চলতেছে, মানে প্রতিদিনের খরচ, এক কথায় প্রতিদিনের নাস্তা খরচ বা এই টাইপসের বিলগুলো হচ্ছে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত। আর নগদ সিদ্ধান্তটা হচ্ছে আপনি নগদ কত টাকা রাখবেন, কত টাকা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ করবেন, সেটা মাথায় রাখা। তহবিল প্রদান আর লভ্যাংশ সিদ্ধান্ত। প্রত্যেকটা প্রতিষ্ঠান সাধারণত তহবিল প্রদান করে থাকে এবং লভ্যাংশ দিয়ে থাকে। কাদেরকে লভ্যাংশ দেয়? শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়ে থাকে। আপনি কত টাকা লভ্যাংশ দিবেন, এই জিনিসটা যাচাই বাছাই করাটাই হচ্ছে আপনার জন্য লভ্যাংশ সিদ্ধান্ত। এই জিনিসগুলো না দেখলেও হবে। আমরা মূলত 2টা জিনিসের কথা বলছি, একটা হচ্ছে নীতি আর একটা হচ্ছে শ্রেণী বিভাগ। এই 2টো অংশ পড়লেই এনাফ। আর ক নাম্বারের জন্য অর্থায়ন কাকে বলে। আপনার প্রত্যেকটা অধ্যায়ের জন্য এবং প্রত্যেকটা প্রবলেমের সহজ সমাধানের জন্য এখন আপনাদের কাজ হবে আমাদের সাথে এডু পরিবারে যুক্ত হওয়া। কারণ আমরা আজকে যেরকম ফাইন্যান্সের প্রথম অধ্যায়টাকে খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম, প্রত্যেকটা অধ্যায়ের এইভাবে সহজভাবে উপস্থাপন করা হয়, সাথে খুব বিশেষ হ্যান্ড নোট এবং লেকচার শিট প্রদান করা হয় প্রত্যেকটা স্টুডেন্টকে। সাথে কুইজের ব্যবস্থা আছে, সাথে আমরা রাখছি সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা, এবং সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে মনিটরিংয়ের সুযোগ আছে আমাদের পক্ষ থেকে। সো আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যুক্ত হতে হবে এডু পরিবারের সাথে। আশা করি আপনাদের সাথে দেখা হবে এডু পরিবারের ক্লাসরুমে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।